সাহিত্য সমালোচনায় সলিমুল্লাহ খান ব্যতিক্রমী টাইরেসিয়াস। বাংলা সাহিত্য সমালোচনা মানে কি শুধুই কবিতার লাইন বা উপন্যাসের চরিত্র নিয়ে আলোচনা? প্রচলিত এই ধারণাকে যিনি আমূল পাল্টে দিয়েছেন তিনি হলেন ডক্টর সলিমুল্লাহ খান। তিনি এমন এক সমালোচক যিনি সাহিত্যের অন্তরালে লুকিয়ে থাকা রাজনীতি, ক্ষমতা এবং ইতিহাসের অপ্রিয় সত্যকে তুলে আনেন, অনেকটা গ্রিক পুরাণের সে অন্ধ ঋষি টাইরেসিয়াসের মতো, যিনি সাধারণ চোখে যা দেখা যায় না সেই সত্যকে দেখতে পেতেন। আজকের এই ভিডিওতে আমরা সলিমুল্লাহ খানের সেই ব্যতিক্রমী টাইরেসিয়াস সত্তাটিকেই অনুসন্ধান করব। কিভাবে তিনি বাটলার বেনিয়ামিনের অরাতত্ত্ব এবং অন্যান্য দার্শনিকের ধারণা ব্যবহার করে বাংলা সাহিত্যকে নতুন করে পাঠ করেছেন তা আমরা দেখব। সলিমুল্লাহ খানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি হলো তার ঠাকুরের মাৎস্যন্যায় ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা বইটি। এই বইতে তিনি প্রচলিত সাহিত্য সমালোচনার পথ ছেড়ে সরাসরি ইতিহাসের গভীরে প্রবেশ করেছেন। তিনি দেখিয়েছেন 1947 সালে দেশভাগের পেছনের কারণগুলো আসলে 1920-এর দশকেই বিকশিত হয়েছিল, আর এই প্রক্রিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রভাবশালী ব্যক্তিত্বের ভূমিকা কী ছিল তা তিনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। তিনি মনে করেন কবিতার ভাষা বা সাহিত্যিক রুচির মালিকানাও সরাসরি সামাজিক বিভাজন তৈরিতে প্রভাব রাখে। এই গ্রন্থে তিনি মূলত 20 শতকের 40 দশক পর্যন্ত বাংলা সাহিত্য ও ভাষা চেতনার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মাণ করেছেন। তাঁর মতে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের মধ্যে যে বিতর্ক তা কেবল সাহিত্যিক তর্ক নয়, বরং জাতিশাসন, সাম্প্রদায়িকতা এবং ভাষা ব্যবহারের রাজনীতির এক জটিল প্রতিচ্ছবি। মাত্র 80 পৃষ্ঠার এই গ্রন্থে তিনি সাহিত্য ইতিহাসের পাশাপাশি ভাষা, রাজনীতি, সাম্প্রদায়িক মানুষ এবং আধুনিকতার দ্বন্দ্ব এবং শ্রেণী চেতনার মতো বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বিশ্লেষণ করেছেন। সলিমুল্লাহ খানের আরেকটি বড় অবদান হলো জার্মান দার্শনিক বাটলার বেনিয়ামিনের অরাতত্ত্বকে তিনি বাংলা সাহিত্য সমালোচনায় নতুনভাবে ব্যবহার করেছেন। বেনিয়ামিনের মতে প্রযুক্তির যান্ত্রিক পুনরুৎপাদনের যুগে শিল্পকর্ম তার আসল মহিমা বা অরা হারায়, কিন্তু সলিমুল্লাহ খান দেখিয়েছেন এই তত্ত্ব সাহিত্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তার মতে সাহিত্যে অরা হলো লেখকের অবস্থান, ভাষার গাম্ভীর্য এবং পাঠকের সঙ্গে টেক্সটের ঐতিহাসিক সম্পর্কের নির্দেশক। সলিমুল্লাহ খান তার নজরুল ইসলাম ও আধুনিক বাংলা কবিতা প্রবন্ধে এই তত্ত্ব ব্যবহার করে দেখিয়েছেন যে নজরুল প্রচলিত মহিমা বা অরা ভেঙে নতুন ধরনের আধুনিকতা নিয়ে এসেছেন। নজরুল আমার কৈফিয়ত কবিতায় যে চিরকালীন বাণীর বিরোধিতা করেছেন, বেনিয়ামিন প্রায় 1 দশক পরে সেই আদর্শেরই কথা পুনরুক্তি করেছেন। সলিমুল্লাহ খান দেখান নজরুল তার কাব্যে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে শিল্পের সেই আসল মুহূর্ত অর্থাৎ অরাকে আবার প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তিনি নজরুলকে কেবল বিদ্রোহী কবি হিসেবে না দেখে তার ভাষার বৈচিত্র্য ও আত্মপ্রতিষ্ঠার লড়াইকে আধুনিকতার প্রতীক হিসেবে মূল্যায়ন করেছেন। তাহলে কেন সলিমুল্লাহ খানকে আমরা ব্যতিক্রমী টাইরেসিয়াস বলছি? কারণ তিনি প্রচলিত মিথ বা আখ্যানের বাইরে গিয়ে অপ্রিয় সত্য উচ্চারণ করতে ভয় পান না। যখন সবাই নজরুলকে কেবল একজন বিদ্রোহী বা জাতীয় কবি হিসেবে দেখছিলেন, তিনি তাকে একটি দ্বন্দ্বমূলক, বিশ্লেষণধর্মী এবং আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তিনি সাহিত্যকে শুধু সৌন্দর্যের মানদণ্ডে বিচার না করে সমাজ, ইতিহাস এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবস্থান দুটি ভিন্ন মেরুর প্রতিনিধিত্ব করে, একটি ঔপনিবেশিক আধুনিকতা এবং অন্যটি তার বিরুদ্ধে জাগরণ। এই অন্তর্দৃষ্টি তাকে একজন ব্যতিক্রমী সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করে। তার সমালোচনা কেবল তথ্যনিষ্ঠ নয়, বরং নতুন চিন্তার জন্ম দেয়। সমালোচনার কয়েকটি উদ্ধৃতি। রবীন্দ্রনাথ ও দেশভাগ প্রসঙ্গে উদ্ধৃতি। এই বইয়ে সংগৃহীত লেখাগুলির অন্তর্গত প্রস্তাব অনুসারে 1947 সালের দেশভাগ যে সমস্ত কারণে ঘটিয়াছিল তাহাদের পূর্ণ বিকাশ 1920 সালের দশকেই ঘটে। দুঃখের মধ্যে
এই পরিণতির পিছনে অপার্থিব প্রতিভার অধিকারী কবি চিন্তাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কী ছিল তাহা আজ পর্যন্ত যথাযথ বিশ্লেষণ লাভ করে নাই। উদ্ধৃতি শেষ। এই উদ্ধৃতিতে সলিমুল্লাহ খান প্রচলিত ইতিহাস চর্চাকে চ্যালেঞ্জ করে দেখান যে 1947 সালে দেশভাগের মূল কারণ খুঁজতে হলে তারও পেছনে ফিরে তাকাতে হবে এবং রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বদের ভূমিকাও নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে হবে। তিনি নজরুল ইসলাম সম্পর্কে বলেছেন, কোট, নজরুলের সৃজনশীলতা ডিড নট রিমেন কনফাইন্ড টু অ্যাস্থেটিক্স কনসার্নস, বরং তা রাজনৈতিক ও সামাজিক সচেতনতার একটি মাধ্যম হিসেবে কাজ করেছে। উদ্ধৃতি শেষ। সলিমুল্লাহ খান নজরুলকে কেবল একজন বিদ্রোহী কবি হিসেবে দেখেননি, বরং তার ভাষাকে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে মূল্যায়ন করেছেন। এটি প্রচলিত নজরুল পাঠের বাইরে তার এক ব্যতিক্রমী পর্যবেক্ষণ। তার আরেকটি উদ্ধৃতি, এক লাইন, কবিতার ভাষার মালিকানা ও সাজেশন সরাসরি সামাজিক বিভাজনে অনুঘটকের ভূমিকা রেখেছে। উদ্ধৃতি শেষ। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে সলিমুল্লাহ খানের কাছে সাহিত্য কেবল শিল্প নয়, বরং সমাজ ও রাজনীতির একটি সক্রিয় অংশ। তিনি দেখান কিভাবে ভাষার ব্যবহার ও এর ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা সমাজে বিভাজন তৈরি করতে পারে। বাটলার বেনিয়ামিনের অরাতত্ত্বটি মূলত ভিজুয়াল আর্ট ও শিল্পকর্মের প্রসঙ্গে প্রবর্তিত, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক এবং কার্যকর তা সলিমুল্লাহ খান সাহিত্য সমালোচনায় দেখিয়ে দিয়েছেন। এর মধ্য দিয়ে বোঝা যায় সলিমুল্লাহ খানের তুলনামূলক ও আন্তঃবিদ্যার দৃষ্টিভঙ্গি প্রয়োগ হয়েছে। তিনি পশ্চিমা দার্শনিক তত্ত্বকে বাংলা সাহিত্যের প্রেক্ষাপটে প্রয়োগ করে নতুন সমালোচনামূলক কাঠামো তৈরি করেছেন। পরিশেষে আমরা বলতে চাই, সলিমুল্লাহ খান কেবল সমালোচক নন, তিনি একজন চিন্তক, যিনি বাংলা সাহিত্যকে একটি নতুন বৈশ্বিক ও তাত্ত্বিক পরিমণ্ডলে স্থাপন করেছেন। তিনি সমালোচনা করেছেন আমাদের প্রচলিত ধারণাগুলোকে প্রশ্ন করে এবং যা আমাদের নতুন করে ভাবতে উৎসাহিত করে সেই পথই তিনি দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন শিল্প সাহিত্য কেবল ব্যক্তিগত রুচির বিষয় নয়, এটি সমাজ ও সংস্কৃতির চলমান ইতিহাসের এক জীবন্ত দলিল। সলিমুল্লাহ খানের এই যাত্রা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্য কখনো সরল নয়, আর সেই সত্যকে উন্মোচন করার জন্য দরকার এক সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন মন, ঠিক যেন এক ব্যতিক্রমী টাইরেসিয়াস।